সিস্টেম দেখুন আমরা এখানে চেঞ্জ করি। আমাদেরকে বলেছিল পর্দা দেওয়া হবে, আচ্ছা দেওয়া হয়নি, এরকম ট্রান্সপারেন্ট কাজ, এটাই চেঞ্জিং, এটা আমাদের চেঞ্জিং। এই দরজাগুলো একটাও কাজের নয়, ঠিক আছে? কোনো দরজাই এখানে কাজের নয়, সবই উইয়ে কেটে ভেঙে ফেলে রেখে দিয়েছে। বড় বড় ইঁদুরে ভর্তি, এসি আছে, এসির কোনো লাইন নেই, এটা চলে গেছে, শোয়ার জন্য আছে। এটা চেঞ্জিং রুম আপনাদের? এটা আমাদের চেঞ্জিং রুম। আর এটা দরজা? হ্যাঁ এটা দরজা। এইটা দেখুন, মানে দরজা লকটা দেখুন, মানে লক। আমরা যদি বাই চান্স এখানে বসেও থাকি, হ্যাঁ আমাদের দরজা, মানে মহিলা চেঞ্জিং রুমে কোনো দরজা সঠিক নেই? না দরজা নেই। এটাকে ছিটকিনি মারলেও তো এই ছিটকিনি দেখুন, ছিটকিনি খুলে যাবে। এটা আমাদের চেঞ্জিং রুম। আমরা দেখলাম মহিলারা কিভাবে দেখাচ্ছেন যে সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে মহিলাদের জন্য যে চেঞ্জ রুম, সেখানে একটা লক পর্যন্ত নেই, দরজা নেই, কোনো মতো একটা ছিঁড়া পর্দা টাঙিয়ে কাজ করা হচ্ছে। এটা নিরাপত্তার ছবি, আর তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ। মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করলে তো তার দলের নেতা মন্ত্রী সবাই রেগে গিয়ে বলেন আঙুলটা ভেঙে দেবেন, হাতটা মুচড়ে দেবেন। আমি জানি না অঙ্কন, আমরা এই নিয়ে কথা বলছি, আমরা বাইরে বেরোলে কি হতে পারে? স্বাধীনতার পর ভারতবর্ষের সবচেয়ে বড় ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে পরিমাণে ধাপ্পাবাজি দিয়েছেন তো আমরা সবসময় আমরা দেখতে পাচ্ছি, এবং এই লেটেস্ট ধাপ্পাবাজি হচ্ছে চিকিৎসকদের সুরক্ষা নিয়ে, এই স্বাস্থ্য পরিকাঠামোর সুরক্ষাকে নিয়ে। এই সুরক্ষাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এই ধাপ্পাবাজিটা দিয়ে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন রয়েছে আমার, যে সাগর দত্ত যে ঘটনাগুলো আমরা আজকে ঘটেছে, আপনি বলুন তো এই সাগর দত্তের পরিকাঠামো, বিশেষত ফিমেল ওয়ার্ডের, মহিলা ওয়ার্ডের উন্নয়ন এবং পরিকাঠামোর জন্য নরেন্দ্র মোদীর সরকার 15 সালে 8 কোটি 30 লক্ষ টাকা এবং 2020 সালে 18 কোটি 50 লক্ষ টাকা দিয়েছে। প্রায় 27 কোটি টাকা আপনি পেয়েছেন। তারপর এই পরিণতি, এই অবস্থা। একটা গেট ব্যবস্থা করতে পারেননি। আপনি যান সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে, কটা সিসিটিভি রয়েছে সাগর দত্তে? আপনি দেখতে পাবেন পুরো করিডোর জুড়ে এখনো সিসিটিভি বসাতে পারেনি। এই হচ্ছে সরকারের অবস্থা, এই হচ্ছে এই স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। মুখ্যমন্ত্রী এখানে ভাওতাবাজি করছেন। মুখ্যমন্ত্রী এই আমি দেখিয়ে দিতে পারি, 18ই সেপ্টেম্বর এই অলোক রাজরিয়া, যিনি সিপি ব্যারাকপুর রয়েছেন, কি বলেছেন? এমার্জেন্সি সার্ভিস এবং এমার্জেন্সি সিকিউরিটি, ওনার ভাষায় তৎক্ষণাৎ সিকিউরিটির জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট 18 তারিখ এই সেপ্টেম্বর মাসে ঘটা করে উদ্বোধন করেছিল। ফুলের গেট লাগিয়ে, রিবন টানিয়ে, তাটা আবার ইয়ে দিয়ে কাঁচি দিয়ে কাটা হয়েছিল। অলোক রাজরিয়া নিজে কেটেছিলেন কি? আউটপোস্ট, পুলিশ আউটপোস্ট। কোথায়? সাগর দত্ত হসপিটালের একদম 10 মিটার দূরে। যেদিন এই ঘটনাটা ঘটছে আপনি অবাক হয়ে যাবেন বিশাখাদি, ওই দিন ঘটনার পর যখন আমরা 2 ঘন্টা পর গিয়ে পৌঁছেছি এবং সংবাদ মাধ্যমও গিয়ে পৌঁছেছে, তারাও দেখিয়েছে ওই আউটপোস্টে তালা ঝুলছে। আরে এটাই আমরা তো শুধু সাগর দত্তকে আমরা ফলো আপ হিসেবে যদি দেখি, আরজি কর তো তার একটা প্রেসিডেন্ট রেখেই দিয়েছে। 14 তারিখ কি করছিল আউটপোস্টে, 9 তারিখ কি হয়েছিল আউটপোস্টে, সেখানেও তো পুলিশ আউটপোস্ট রয়েছে। সাগর দত্তে আপনি অবাক হয়ে যাবেন, সাগর দত্তের নিরাপত্তার দায়িত্বে আছে কারা? কোন সরকারি পুলিশ বা সরকারি নিরাপত্তা কর্মী বাদ দিন। আপনি কখনো গোটা ভারতবর্ষের সিকিউরিটি সিস্টেমে সিকিউরিটি কমান্ডার নাম শুনেছেন? সিকিউরিটি কমান্ডার এই মানে গেঞ্জি পরে একদল মানুষ ওখানে সিকিউরিটি দিচ্ছেন, যারা সকালবেলায় তৃণমূলের মিছিলে হাঁটে আর সন্ধ্যাবেলায় ওরা সিকিউরিটি 15 জনকে এতগুলো সিকিউরিটি পার্সোনেল বা পুলিশ আউটপোস্ট কেউ কিচ্ছু সামলাতে পারলো না। আরজি করে তো সেই ঘটনাই দেখেছিলাম চন্দনবাবু। এবং এই রোগী মৃত্যুটা, চন্দনবাবু আমি জাস্ট বলে নিচ্ছি, যে রোগী মৃত্যুর কথাটা বলা হচ্ছে না, বিশাখাদি আপনি আগে তুললেন, সিসিইউ প্রোভাইড করা যায়নি। এই সিসিইউটার জন্য 2022 সাল থেকে চিকিৎসকরা, সাধারণ রোগীর পরিবার সবাই বলেছে, কিন্তু এই সিসিইউটা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটু পছন্দ করেন। একটা প্রসঙ্গ দেখো বিশাখা, তুমি অনেকগুলো ন্যারেশনস করলে, আমি প্রথম থেকে দেখছি একদম হুমায়ুনকে ঘিরে, মানে একটা নন সিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট একটা ক্যারেক্টার, এরা ভেসে থাকার খেলা, এবং আলটিমেটলি এরা থ্রেট কালচারের জনক প্রমাণ হয়েছে। আমি তোমাকে বলি আমি রিজন করি, অ্যাট দি সেম টাইম এটা আমি কেন বলছি ভেসে থাকার খেলা, কারণ এই থ্রেট কালচারটা জেনারেট করছেন কারা?
তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? মূলত একজন বিধায়ক হয়ে অর্থাৎ আইন প্রণেতা তার যদি এই মন্তব্য থাকে তাহলে বুঝে নিতে হবে যে সরকারে যে দলটি আছে তার বিধায়কের যদি এই মন্তব্য থাকে তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিত অবস্থাতে সরকারের ভূমিকা কি স্পষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এবার এসো একটু অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতে। মুখ্যমন্ত্রীর 100 কোটি টাকা। মুখ্যমন্ত্রী, আমি তোমাকে আবারও বলি, এইখানে যতদিন এই ধরনের আন্দোলন, বিশেষত ডক্টরদের এই আন্দোলন চলবে, মেডিকোসদের এই আন্দোলন চলবে, ততদিন পর্যন্ত এই 100 কোটি টাকার গল্প তুমি শুনবে। তার কারণ হচ্ছে এই 100 কোটি টাকাটাই ন্যারেটিভ, এবং উনি বারবার বলছেন উনি কিছু করতে চাইছেন। আমি তোমাকে একটি তার থেকে কয়েকটা টাকা খরচ করে একটা লক আর একটা সিসিটিভি বসানো যাচ্ছে না। আমি তোমাকে ঠিক ওই কথাটাই বলছি। তুমি যদি প্রোগ্রেসটা দেখো, সুপ্রিম কোর্ট রেপ্রিমেন্ড করছে প্রতি মুহূর্তে। যে কোনো অবস্থাতে সাধারণ মানুষের অভিজ্ঞতা হচ্ছে যেখানে যেখানে এই 100 কোটি টাকার গল্প শুনছো সেখানে তুমি কি কি প্রোগ্রেস হচ্ছে তার কিন্তু হিসেব কেউ দিতে পারছে না। ইনফ্যাক্ট ঘটনাচক্রে এমন একটা থ্রেটের মধ্যে পড়ছে আবারও ঘুরে, যেটা সাগর দত্ত নতুনভাবে প্রমাণ করলো। আমি তোমাকে বলছি এই যে ডিস্টার্বিং কালচার, এটা শুধু থ্রেট না, এই পুরো সিস্টেমটাকে একটা ডিসলজমেন্ট করে দেওয়া, এটা কিন্তু খুব সক্রিয়ভাবে করার চেষ্টা করা হচ্ছে। এবং এই মেডিকেল সিস্টেমে ধীরে 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 যাতে জনমানুষে জিয়ে রাখা, যেটাকে কোথাও গিয়ে সমূলে বিনাশ করার দাবি জানানো হচ্ছে, সেটাকে বিভিন্ন স্তরে জিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং যে কোনো সচেতন মানুষ সেটা সবাই জানবেন চন্দনবাবু। আমরা একবার একটা এই যে থ্রেটের কথা বলছেন না, হ্যাঁ, যে ডাক্তারদের দেখো যত ধীরে ধীরে এগোচ্ছে, একদিকে থ্রেট আর একদিকে জনমানসে তাদের একটা বিরূপ ভাবমূর্তি তৈরি করবার প্রচেষ্টা হচ্ছে, যেটা কিন্তু প্রতিবাদযোগ্য। আমি বারবার বলছি আন্দোলনের কারণটা কি এটা তো বুঝতে হবে। যতই রাজনীতি করুন না কেন, রাজনীতির কারবারিরা সাধারণ মানুষ এটাকে নিজেদের আন্দোলন হিসেবে বেছে নিয়েছেন এবং তাদের সৈনিক হিসেবে বেছে নিয়েছেন জুনিয়র চিকিৎসকদের। এবং তার ছবিটা আজকে রাস্তায় দাঁড়িয়ে মশাল হাতে যারা চলছেন তাদের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। একবার এই যে থ্রেট কালচারের কথা বলছি না, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি তৃণমূলের বিধায়করা কি কথা বলেছেন তা শুনিয়েছি। একবার কাঞ্চন মল্লিক, তিনি ঠিক কি বলেছিলেন শিল্পীদের উদ্দেশ্যে, যদি অনুদানগুলো নিতে হয়, যদি পুরস্কারগুলো নিয়ে থাকো, তাহলে কি করে তুমি এই ধরনের আন্দোলনে যাচ্ছ, এই নিয়েই প্রশ্ন তুলেছেন কাঞ্চন মল্লিক। আজকের দিনে দাঁড়িয়েও সেরকম অনেকগুলো উদাহরণ রয়েছে, কিন্তু কাঞ্চন মল্লিকের বক্তব্য একবার শুনুন। অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন। এত সত্ত্বেও আমরা আবার বলছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। ডক্টর রঞ্জন ভট্টাচার্য, এই পুরনো তার প্রতিক্রিয়াটা আমরা শোনালাম। এই কাঞ্চন মল্লিক, তিনি একজন বিধায়ক, তার কথা শোনালাম, তার মধ্যেও থ্রেট। আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবির যা বলছেন তার মধ্যেও থ্রেট। দুজনেই জনপ্রতিনিধি, তারা এক একটা কথা বলেন, তারপর তারা উইথড্র করে নেন হয়তো কখনো কখনো, কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা কেন পাওয়া যায় না? তার মানে কি থ্রেট দেওয়াটাই একমাত্র উদ্দেশ্য? এই সাংসদ বা বিধায়কদের তো আমি বলেছি এর আগেও যে উল্কাপাত হয়েছে। ইউতে উদয়নবাবু, এলে লাভলি দেবী, কেতে কাঞ্চনবাবু, এতে অপূর্ব বা অরূপবাবু, নতুন সংযোজন এইচডি ভার্সন হচ্ছে হুমায়ুন কবির। তারা বলে যাচ্ছেন, আর আমরা যেভাবে পারছে এইভাবে আন্দোলনটাকে ঘুরিয়ে দেওয়া। একটা বন্যা এসছে, সেই দিকে বন্যাটা কেন হলো, তার জন্যই কিন্তু সবচেয়ে অভয় ক্লিনিকের থেকে যারা লোকজন জুনিয়র ডাক্তার সবার আগে প্রত্যন্ত জায়গায় সার্ভিস দিচ্ছে, আমরাও দিচ্ছি। তারপরে এখন থ্রেট হুমকির মাধ্যমে করতে, পুরো ব্যাপারটা হচ্ছে কি বিড়ালের তালব্যস্য, রুমালের রস্যু আর গোফের চন্দ্রবিন্দু মিলিয়ে একটা জগা খিচুড়ি পাকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এই যে 100 কোটির কথা বললে একটাই বলবো, অনেক টাকা খরচা কমে যাবে। কারণ হুমায়ুন কবির একটা বলেছেন মন্তব্য, দেখবেন যে আমরা নজরদারি রাখছি, চোখ রাখছি কোথায় কি হচ্ছে। তা ওনাদের চোখগুলো থাকলে সিসিটিভির খরচা অনেক কমে যেতে পারে। আর এই আরজিকর করে দেবো বলে একটা কোট আনকোট হচ্ছে, সব জায়গাতে বলা হচ্ছে আমরা আরজিকর করে দেবো। সাগর দত্ত হয়েছে, জেএনএম কল্যাণীতে হচ্ছে, মুর্শিদাবাদেও হচ্ছে। তাই এই যে চেয়ার চাই না,
বিচার চাই নিয়ে যে কথাটা হয়েছে, যে আমরা বলেছিলাম যে আমরা কোনোদিনই চেয়ারের পক্ষে দাবি রাখিনি, কিন্তু চেয়ার বলতে আমরা বলেছিলাম যে CHAIR, তার মধ্যে সিতে ক্রিমিনাল প্রসিকিউশন এগেইনস্ট কালপ্রিটস, এইচএ হেলথ সেক্রেটারি সহ সকল অপসারণ, এতে বলেছিলাম আমরা অ্যাবলিশন অফ দ্য থ্রেট কালচার, যেটা এখনো মাথাচাড়া, আইতে বলেছিলাম ইনক্রিজ কিন্তু সিকিউরিটি। থ্রেট কালচার তো যারা চেয়ারে বসে আছেন তারা তো মানতেই চান না, এরকম কিছু এক্সিস্ট করে সেটাই মানতে চান না। আমি একবার অনির্বাণের কাছে একদম সময় শেষ, খুব অল্প সময় 30 সেকেন্ডে জানতে চাইবো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অনির্বাণ, এই থ্রেট কালচার কি আদৌ এক্সিস্ট করে? যদি এক্সিস্ট করে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, এই আমাদের দাবি মানতে হবে, না মানলেই আমরা কাজ বন্ধ করে দেবো, এটাও কি এক ধরনের থ্রেট নয়? একটু আগে যে কৌতূহল নিরসনের কথা বললাম, তোমাকে বলিনি, একটু আগে যে কৌতূহল নিরসনের কথা বললাম যে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কর্মবিরতি হবে কিনা তার কোনো উত্তর পাওয়া যায় সেইখানে। প্রত্যেকটা মানুষের তো আত্মরক্ষার কিছু তাদের অধিকার আছে। বলছি যে হাজারে হাজারে পুলিশ মোতায়েন করে রোগী আর ডাক্তারদের মধ্যে দেওয়াল তুলে ওটা পৃথিবীর কোথাও সম্ভব না, এটা অবাস্তব দাবি। আপনি যে দরজা আমরা বুঝতেই পারছি, সত্যি এই প্রশ্নগুলোই এভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এই যুক্তিগুলো মানুষও বুঝতে পারে।